মৌ, এখনো খাবার নিয়ে বসে আছিস? হাতের একটু তো হাতে শুকিয়ে শক্ত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নে মা। এখন এখানে এত সময় নিয়ে খাচ্ছিস, বিয়ের পর তোর যে কী হবে তা কে জানে। এই কথাগুলো বলে ঝর্ণা, ওর একমাত্র মেয়ে মৌমিতা ওরফে মৌকে। মৌ খেতে বড্ড সময় বেশি নেয়। 24 বছরের মৌ চাকরি করে, এমন আস্তে আস্তে খায় যে বলার কথা নয়। আর এই খেতে গিয়েই আগে স্কুল কলেজে লেট করতো, আর এখন অফিসে। খাওয়া নিয়ে সেই ছোট থেকেই বড্ড ঝামেলা মৌয়ের। সেই ছোটবেলার মতোই মুখে খাবার নিয়ে এখনও বসে থাকে। দেখলে মনে হয় চিবি খেতে কষ্ট হচ্ছে, গলা দিয়ে যেন খাবার নামতেই চায় না। এর ওপর যদি মাছের কাঁটা ছাড়িয়ে খেতে হয় তো গেল, সারাটা দিন লাগিয়ে দেবে। খাওয়া দাওয়া খুব কম, তাই চেহারাটাও ছিপছিপে, তবে মুখটা খুব মিষ্টি, আর গায়ের রং দুধে আলতার মতো। পড়াশোনাতেও বেশ ভালো ছিল, কাজকর্ম করতে বেশ ভালোই পারে। সবেতেই চৌকস, কেবল খাওয়া ছাড়া। টুকে টুকে খাওয়া এছাড়াও ওর আরেক অভ্যেস আছে, রাতে 1 গ্লাস দুধ আর একটা মিষ্টি খাওয়া। যেখানেই যাক না কেন দুধ আর মিষ্টি চাই। এটাই ও স্বেচ্ছায় খায়, মানে বেশি সময় নেয় না। ভাত মাছ রুটি মুড়ি তো ও শত্রু, তাই ওইগুলো খেতে একদমই চায় না। ওর বসিরা যখন জাঙ্ক ফুড খেতে ভালোবাসে, তখন রাতে ওর 1 গ্লাস দুধ আর অন্য সময় যে কোনো ফলের জুস হলেই চলে যায়। আসলে এইগুলো তো আর চিবিয়ে খেতে হয় না। নিজের শরীরের যত্ন নিতেও ও যত আলস্য, সে চুল বাঁধা হোক বা গায়ে মুখে ক্রিম দেওয়া হোক। ঝর্ণা জোর করে মাথায় তেল মাখিয়ে দেয়, চুল বেঁধে দেয়। ঝর্ণা ও চুলের যত্ন করে, তাই ওর মাথায় চুলও হয়েছে প্রচুর। এক ঢাল কালো কুচকুচে পিঠ ঢাকা চুল প্রায় কোমর ছাড়িয়ে গেছে। আর একটা জিনিস ও একদম পছন্দ করে না, সেটা হলো শাড়ি পরা। কিছুতেই নিজের থেকে শাড়ি পরতে চায় না, আর প্রয়োজন ছাড়া শাড়ি পরেও না। এই তো সেদিন যখন ওর হবু বরের ঠাম্মি, পিসি আর বাবা এলেন ওকে দেখতে, সেদিন মৌ শাড়ি পরা নিয়ে তো কেটে কেটে একসা। শাড়ি পরে নড়তেই পারছে না। অনেক কষ্টে শাড়ি পরে এসে যখন ওদের সামনে দাঁড়ালো, তখন ওর হবু পিসি শাশুড়ি তো ওর থেকে চোখ ফেরাতেই পারছেন না। অনেকক্ষণ পর উনি বলেই বসেন, আমার বৌদির চোখ আছে বলতে হবে, ঠিক বেছে বেছে একটা সুন্দরী বউ নিয়ে যাচ্ছে। আমার পোড়া কপাল, আমার ছেলের জন্য এমন একটা মেয়ে পেলাম না। তবে আমার বৌমার রূপ না থাক, গুণ আছে অনেক। এই তো পুরো সংসারটা ওর কাছে অনায়াসে ছেড়ে এসেছি। সব কাজকর্ম ঠিক করে রাখবে, কোনো দিকে তাকাতে হয় না। ঝর্ণা বলে, আমার মেয়েও সব কাজ করতে পারে, তবে আপনার বৌমার মতো হয়তো পারে না। মুখ কটমট করে মায়ের দিকে তাকায়। ঝর্ণা চুপ করে যায়। আসলে মৌ চায় না ওকে কারোর সাথে তুলনা করা হোক। তাছাড়া মৌ একজন শিক্ষিতা, সে বউ হয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে, কাজের লোক হয়ে নয়। এটাই মাকে বোঝাতে এমনভাবে তাকায়। ঝর্ণার খুব চিন্তা এই মেয়েকে নিয়ে। ঝর্ণা খুব আদরে বড় করেছে মেয়েকে। বাবা মায়ের আদরে বড় হলেও মৌ কিন্তু খুব বাধ্য আর ভদ্র। এক কথায় মৌ খুব ভালো সন্তান। এই কথাটা তো মৌয়ের ঠাম্মি সবাইকে বলেন। মৌয়ের বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসেই বিয়ে। পাত্র হিসেবে সায়ন্তন বেশ ভালো, ওরা মৌদের বাড়ি থেকে বেশ দূরেই থাকে। দেখাশুনো করেই বিয়ে হচ্ছে। ছোট্ট সংসার সায়ন্তনদের, ঠিক মৌদের মতোই। ঝর্ণা তো বলে, আমরাও 4 জন, ওরাও 4 জন, তবে 1 মাস বাদে আমরা 3 জন হয়ে যাব, আর ওরা 5 জন হয়ে যাবে। দুটো পরিবারই জোর ছিলাম, এই বিয়ের পর দুটো পরিবারই বিজোড় হয়ে যাব। মায়ের কথা শুনে মৌ হেসে অস্থির। সবই ঠিক আছে। ঝর্ণার ভয় মৌয়ের শ্বশুরবাড়ি কেমন হবে তাই নিয়ে। যদিও বা মিতা মানে মৌয়ের ভাবি শাশুড়িমাকে দেখে ভালোই লাগে ঝর্ণার, বেশ সরল সাদাসিধে। তবে একটা ভয় তো মায়ের মনে থাকবেই। মিতা কি পারবে মৌকে কাছে টেনে নিতে, নাকি মৌ পারবে নিজের বদভ্যাসগুলো ছেড়ে দিয়ে মানিয়ে গুছিয়ে সংসার করতে। যথাসময়ে মৌয়ের বিয়ে হয়ে যায় এবং সায়ন্তনের হাত ধরে বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করে। ও শাড়ি পরা দেখে ও বাড়ির সবাই যেন কেমন করে দেখছে।
ওর পিসি শাশুড়ি তো বলেই বসেন, তা বাছা, তোমার যে শাড়ি পরার অভ্যেস নেই সেটা তো সেদিন দেখে বুঝতে পারলাম না। আজ এমন করে বেনারসিটা ধরে আছো যে দেখলে মনে হচ্ছে এক্ষুনি খুলে যাবে। এমন দামি শাড়িটা তো দফা রফা করে ছাড়লে দেখছি। ওখানকার সবাই হেসে ওঠে। ময়ের একে মন খারাপ, তার উপর এই রকমের কথা শুনে খুব কষ্ট হচ্ছে। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ময়ের শাশুড়িমা মিতা সাথে সাথে ননদকে বলে ওঠে, চুপ করো শুক্লা, সব মেয়েকে আর সব কিছু পারে। বলেই ময়ের হাত ধরে সাদা ধবধবে কাপড়ের ওপর আলতা পায়ে হাঁটিয়ে নিয়ে ঘরে ঢোকে। সমস্ত স্ত্রী আচার শেষ হওয়ার পর মিতা মুখে ওর ঘরে নিয়ে গিয়ে একটা শাড়ি দিয়ে বলে, এটা এখন তোকে পরতে হবে, তুই শুধু দাঁড়িয়ে থাক, আমি তোকে ঠিক করে শাড়ি পরিয়ে দিচ্ছি, একদম ভয় পাবি না। শাড়ি পরেই ঘরের বিছানায় শুয়ে থাক, কেউ তোকে বিরক্ত করবে না। যখন দরকার হবে আমি তখন তোকে ডেকে নিয়ে যাব। ময়ের মনটা একটু একটু করে ভালো হতে থাকে শাশুড়ি মায়ের ব্যবহারে। কেমন যেন খুব আপন মনে হচ্ছে এই কয়েক ঘন্টার মধ্যেই। রাতে মিতা যখন ময়ের হাতে এক গ্লাস গরম দুধ আর একটা মিষ্টি ধরিয়ে দিয়ে বলে, কেউ দেখার আগে তাড়াতাড়ি খেয়ে নে, আমি তোর মায়ের কাছ থেকে সব জেনে নিয়েছি, তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি। আসলে তোর পিসি শাশুড়ি একটু ট্যাকট্যাকি কথা বলেন, কিন্তু ওর মনটা খুব ভালো রে, ওটাই ওর স্বভাব, ওর কথাতে কিছু মনে করিস না। পরে দীর্ঘশ্বাস ছেড়ে আবার মিতা বলে, আর কি, এই তো বৌভাত, এরপর বাড়ি ফাঁকা হয়ে যাবে। শুক্লা যদি দেখে আমি তোকে দুধ এনে দিয়েছি তাহলে কি জানি বাবা কি বলে বসবে, তাই বললাম তাড়াতাড়ি খেয়ে নে। ময়ের মনটা একদম ভরে যায় শাশুড়িমায়ের ব্যবহারে। এই দুধের জন্যই তো মনটা কেমন যেন ছটফট করছিল। এইভাবেই বিয়ে বৌভাত অষ্টমঙ্গলা ইত্যাদি কেটে যায়। মধুচন্দ্রিমায় দুজনে ঘুরে আসে, বেশ কয়েকদিন খুব ভালোই কাটে। এবার দুজনকেই অফিসে যেতে হবে। মৌ খুব চিন্তায় পড়ে যায়, কী করে শাড়ি পরে অফিসে যাবে সেই নিয়ে। এই কয়েকদিন তো খুব কষ্ট করেই শাড়ি পরেছে, তবে হানিমুনে গিয়ে শাড়ি পরেনি। এই কয়েকদিন ময়ের শাশুড়িমা বা দিদি শাশুড়িমা ওকে একদম ভোরবেলায় ডাকেনি, কিন্তু যেদিন অফিসে যেতে হবে সেদিন মিতা মৌকে বেশ সকাল সকাল ডেকে দিয়ে বলে, অফিসে যাবি তো, তোর তো খেতে দেরি হয়, তাই তাড়াতাড়ি ডেকে দিলাম, যা বাথরুমে গিয়ে স্নানটা সেরে নে। মৌ মনে মনে ভাবে, খাওয়া নিয়ে চিন্তা আমার নেই, শাড়ি পরে অফিসে কী করে যাব সেটাই আমার চিন্তা। মৌ স্নান করে ঘরে এসে দেখে ড্রেসিং টেবিলের কাছে একটা সালোয়ার কামিজ রাখা। মৌ স্নান সেরে ঘরে আসতেই মিতা ওর ঘরে এসে বলে, এটা তোর জন্য কিনে রেখেছিলাম, গায়ে হলুদে ধরতে ইচ্ছে করেই পাঠাইনি, যদি শুক্লার চোখে পড়ে যায় এই ভয়। আরও কয়েকটা কেনা আছে, আজ এইটা পরে নে, দেখ তোর পছন্দ হলো কি না। মৌ মা বলে শাশুড়িমাকে জড়িয়ে ধরে, আনন্দে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মৌ বলে, তুমি কি অন্তর্যামী? আমি এখন এটাই চিন্তা করছিলাম, আর তুমি জানতে পেরে গেলে। মিতা বলে, অন্তর্যামী নয়, আমি যে একজন মা। এইভাবেই মৌ চলে যাচ্ছে বেশ ভালোই। মিতা লক্ষ্য করে মৌ একদম ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আর মাছ তো খেতেই চায় না। তাই সেদিন অফিসে যাওয়ার আগে মিতা মৌকে ভাত খেতে দিয়ে মাছের কাঁটা ছাড়িয়ে দেয়। মৌ খেতে এসে দেখে ওর শাশুড়ি মা ওর মাছের কাঁটা বেছে দিয়েছেন ঠিক মায়ের মতো করেই। মৌ খেতে দেরি করছে দেখে মিতা ওকে বলে, এখান থেকে তোর অফিসটা বেশ দূরে, তাই তাড়াতাড়ি খেয়ে নে, এটা তোকে অভ্যেস করতেই হবে মৌ। মৌ সবে বলতে যাবে, আর খেতে পাচ্ছি না। মিতা সঙ্গে সঙ্গে বলে ওঠে, খেতে পাচ্ছি না বললে চলবে না, সবটুকু খেয়ে নে, খুব কমই দিয়েছি। ঠিক আছে, আমিই তোকে খাইয়ে দিচ্ছি। বলেই গল্প করতে করতে সব ভাতটুকু যে কখন খাওয়া হয়ে গেছে মৌ বুঝতেই পারে না। মৌ বুঝতেই পারে না সে বাপের বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে আছে। সত্যি ভাগ্য করলে এমন শ্বশুরবাড়ি পাওয়া যায়। এখানেও ঠিক নিজের বাড়ির মতোই থাকে, কেবল পিসিমণি এলে ওর কেমন যেন ভয় ভয় করে। তবে ঠাম্মি ঠিক সামলে রাখে মুখে, যাতে শুক্লা মুখে কিছু খারাপ কথা বলতে না পারে।
একদিন অফিস যাওয়ার সময় মিতা ময়ের হাতে একটা ছোট টিফিন বক্স ধরিয়ে দিয়ে বলে, ভাত ঠিকমতো খাস না, তাই এটা দিলাম, বেশি কিছু দিইনি, যা দিয়েছি সবটা খেয়ে নিবি। মৌ সবে ভাবছিল এসব না দিয়ে যদি একটু ফলের জুস দিত তাহলে ভালো হতো। মনের কথা শেষ হতে না হতেই মিতা ময়ের হাতে একটা জলের বোতল দিয়ে বলে, এই ধর, এতেই কমলা লেবুর জুস আছে, জুসটাও খেয়ে নিস। মৌ বলে, মা, সত্যি তুমি অন্তর্যামী। মিতা বলে, এবার ধীরে ধীরে সব খাওয়ার অভ্যেস কর, কেবল এই জুস খেলেই চলবে না। এইভাবেই কেটে যায় অনেকগুলো দিন। মিতা ময়ের খুঁটিনাটি সব দিকে ঠিক ওর মায়ের মতোই খেয়াল রাখে। মৌ ওর বদভ্যাসগুলো আস্তে আস্তে বদলে ফেলতে চেষ্টা করে। এখন মাছ কাটা ছাড়িয়ে খায়, আর খাওয়াটাও তাড়াতাড়ি করার চেষ্টা করে। ওদের দুজনের মাঝে একবার শুক্লা ঢুকতে পেরেছিল, কিন্তু পারেনি দুজনের মধ্যে ভাঙন ধরাতে। মিতা যখন বুঝতে পারে শুক্লা ওদের মধ্যে ঝগড়া লাগাতে চেষ্টা করছে, তখন শুক্লাকে বলে দেয়, দেখো শুক্লা, তুমি একদম আমার বইয়ের নামে আমাকে কিচ্ছু লাগাবে না। আমি মৌকে খুব ভালো করেই চিনি। তুমি বরং তোমার বউকে ভালোবেসে কাছে টেনে নাও, নিজের মেয়ে ভেবে। আমি জানি তোমার মনের মধ্যে খুব অশান্তি। আমাদের সংসারে তুমি নাক গলিও না, পারবে না আমার আর ময়ের মধ্যে ঝগড়া লাগাতে। সায়ন্তনের ঠাম্মি ময়ের সাথে গল্প করতে করতে বলেন, শুক্লাটা বরাবরই হিংসুটে। আগে তো শাশুড়ির সাথে হিংসে করত, আমি প্রশ্রয় দিইনি বলে আমার উপর খুব রাগ। তবে জানিস তো, মেয়েটার মনটা খুব নরম। আসলে যে ও শ্বশুরবাড়িতে একদম সুখ পায়নি। ওর বর মানে আমার জামাই ওকে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে মারা যাওয়ার পর থেকে ও একদম বদলে যায়। একমাত্র ছেলেকে নিয়ে ও সব। তাই আগে সায়ন্তনের সাথেও হিংসে করত, এখনও করে। তুই যেন আবার পিসিমণির কথা বা ব্যবহারে রাগ করিস না। মৌ বোঝে পিসিমণির দুঃখের কথা, তাই উনি এলেই মৌ নিজের থেকে ওনার সাথে গল্প করে, ওনার পছন্দের জিনিস কিনে এনে দেয়। শুক্লা আস্তে আস্তে বদলে যায়, ময়ের সাথে আর হিংসে করে না। মিতা বলে, তুই জাদু জানিস নাকি রে, পিসিমণিও তোর সুখ্যাতি করছে। মৌ বলে, সবই তোমার থেকেই শেখা মা, তুমি যে আমার অন্তর্যামী। মিতা মৌকে আদর করে কাছে টেনে নেয়। মা আর বউয়ের সম্পর্ক মধুর হোক, এটাই প্রার্থনীয়।